আজ তোমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি শুরু করলাম। দেখো, এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিমাত্রিক বলতে আমরা কি বুঝি? যার দুটো মাত্রা থাকবে। মাত্রা বলতে এখানে আমরা কি বুঝবো? এখানে দেখো, দুটো অক্ষের সাপেক্ষে আমরা কাজটা করবো, এই জন্য দ্বিমাত্রিক। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, এই দুটো অক্ষের সাপেক্ষে আমরা যে জ্যামিতিটা তৈরি করবো সে দ্বিমাত্রিক। আর স্থানাঙ্ক বলতে কি বোঝাই আমরা? স্থানাঙ্ক বলতে আমরা বুঝি যে মান মানে কেমন? ধরো 2, 3, -5, -7, এই সমস্ত মান। প্রথম মানটা এক্স এর মানকে, দ্বিতীয় মানটা ওয়াই এর মানকে নির্দেশ করে। অর্থাৎ এই যে মানগুলো আমরা বসাচ্ছি, সেই মানগুলো এই যে চারটে ঘর তৈরি হবে, এই ঘরে কোনো একটা ঘরের মধ্যে ওই মানগুলোর অবস্থান হবে। এইগুলোকে আমরা স্থানাঙ্ক হিসাবে চিহ্নিত করি। এ সম্বন্ধে তোমাদের ধারণা আছে। আজকে যেটা বলবো সেটা তোমরা আগের ক্লাসেই তোমরা, অর্থাৎ ক্লাস 9-এ তোমাদের এই সম্বন্ধে ধারণা একটা অলরেডি তোমাদের তৈরি হয়ে গেছে। সেই ধারণাটাই আবার পুনরায় বলছি, সেইটা নিয়ে আমাদের অঙ্কগুলো শুরু হবে। সেইটা কি দেখো, তোমাদের মনে আছে কিনা যে দুটো বিন্দু যখন থাকে সমতলে, যখন দুটো বিন্দুকে আমরা বলি, ধরো একটা পি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1 আর একটা কিউ বিন্দু যার স্থানাঙ্ক x2 y2, এই দুটো বিন্দুকে আমরা লিখলাম। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে আমাদের দূরত্ব নির্ণয় কি করে করতে হয় সেটাও তোমরা জানো। এই দুটোর মধ্যে দূরত্ব কি করে হয়, অর্থাৎ এর মাপটা কি করে আমরা বার করব, তার ফর্মুলাটা তোমরা জানো। PQ সমান √x2 - x1 এর স্কয়ার y2 - y1 এর স্কয়ার, এত একক। এই দূরত্ব নির্ণয়ের সূত্রটাও আমরা জানি। জানেন এটাকে মড দিয়ে প্রকাশ করাই, পরম মানটাকে আমরা নেবো। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি করে বার করতে হয় সেটা আমরা জেনে এসেছি। এবার দেখো, একটা বিন্দু, একটা পি কিউ বিন্দু নিয়ে একটা রেখা তৈরি হয়েছে। পি বিন্দু স্থানাঙ্ক বললাম x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2, দুটো বিন্দু স্থানাঙ্ক আমরা বলে দিলাম। এই দুটো বিন্দু দিয়ে যে রেখাটা তৈরি হলো, সেই রেখাটা একটা বিন্দু নিলাম, ধরো আর। সেই আর বিন্দুটা কি করেছে? এই রেখাটাকে ভেঙে দিয়েছে, টুকরো করেছে, বিভক্ত করেছে। কি অনুপাতে? ধরো এটা এম, এটা এন, অর্থাৎ এটা 2 ভাগ, এটা 3 ভাগ, এটা 4 ভাগ, এটা 2 ভাগ, এইভাবে বিভক্ত করেছে। সেক্ষেত্রে আমরা আর বিন্দু স্থানাঙ্কটা কিভাবে পাবো? আর বিন্দু স্থানাঙ্ক পাবো এইভাবে, m x2 প্লাস n x1 বাই m প্লাস n, m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এইভাবে আমরা আর বিন্দু স্থানাঙ্কটা পাবো। তাহলে আর বিন্দুটা দেখো, পি কিউ আর এর, পি আর কিউ এর মানে এর মধ্যবর্তী কোনো একটা বিন্দু। তাহলে এই আর বিন্দুতে পি আর কিউ বিন্দুদ্বয় যে সংযোজক রেখাটা পেয়েছি, সেই বিন্দুতে এটা অন্তর বিভক্ত হয়েছে, ভিতর দিক দিয়ে বিভক্ত করেছে। তাহলে আর বিন্দু পি এবং কিউ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ আর বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। সে আর বিন্দু স্থানাঙ্কটা কি করে পাবো? mx2 প্লাস n x1 বাই m প্লাস n, my2 প্লাস n y1 বাই m প্লাস n, এইভাবে আমরা বার করতে পারবো। এবার আর একটা, যদি আর বিন্দুটা যদি কি হতো, পি কিউ বিন্দু নিয়ে গঠিত রেখা, এই আর বিন্দুটা ধরো বাইরে আছে, বাইরের দিক দিয়ে যদি বহির্বিভক্ত হয়, সেক্ষেত্রে আর বিন্দু স্থানাঙ্ক কত হবে? আরটা হবে mx2 মাইনাস n x1 বাই m মাইনাস n, my2 মাইনাস n y1 বাই m মাইনাস n। তাহলে এটা হচ্ছে বহির্বিভক্ত, বাইরে দিয়ে হয়েছে বহির্বিভক্ত আর বিন্দুটা। আর এটা হচ্ছে অন্তর্বিভক্ত, ভিতর দিয়ে হয়েছে, অন্তর্বিভক্ত হয়েছে। আর বিন্দুটা ভিতরে হয়েছে, আর বিন্দুটা টিকিউ রেখাটাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে যে বিন্দুতে বিভক্ত হলো সেটা হচ্ছে তোমার বহির্বিভক্ত হয়েছে। তাহলে এই ধারণাটাও আমাদের ছিল। এই যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, এই যে বিভক্ত দুটো, এই বিভক্ত দুটো তোমরা আগে, তোমাদের মধ্যে এই ধারণাটা আছে কি করে হয়। এবার দেখো, একটা ত্রিভুজে তিনটে বিন্দু পি কিউ আর নিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। পি বিন্দু স্থানাঙ্ক ধরো x1 y1, কিউ বিন্দু x2 y2, আর বিন্দু x3 y3।
এই পি কিউ আর বিন্দু নিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই পি কিউ আর ত্রিভুজের ভরকেন্দ্র আছে। ভরকেন্দ্র বলতে আমরা কি বুঝি? ত্রিভুজের মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে, এইখান থেকে মধ্যমা টানলাম, এখান থেকে এর মধ্যমা, এখান থেকে এর মধ্যমা টানলাম, যে বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়, এটাও তোমাদের ছিল ক্লাসে। সেটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি করে নির্ণয় করা হয়? জি, তিনটের এক্স এর কোঅর্ডিনেটের যোগফল বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। কোনো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলতে আমরা বুঝি এই স্থানাঙ্কের মানটা। তাহলে ভরকেন্দ্র কোনটা? ত্রিভুজের তিনটে মধ্যমা, সেই তিনটে মধ্যমা একটা বিন্দু দিয়ে পাস করে ত্রিভুজের মধ্যে, সেই যে বিন্দু দিয়ে পাস করে তাকে বলবো ভরকেন্দ্র। ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, অর্থাৎ ভুজগুলোর যোগফল, তিনটে বিন্দুর ভুজের যোগফল বাই 3, কোটির যোগফল বাই 3। এইটা করলে আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক পাই। আর কি ছিল দেখো, এটাও তোমাদের ছিল যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে নির্ণয় করি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি? এইটা যদি ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে দেয়, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে দিল, সেই ক্ষেত্রে বললো যে এ স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক x3 y3। এই তিনটে বিন্দু নিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হলো, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি করে নির্ণয় করব? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা সমান হাফ ইন্টু আমরা মনে রাখতে পারি কি করে, এখানে 1 2 3, এই তিনটে বিন্দু 1 2 3, কারণ তিনটে নাম্বারকে লিখলাম ক্লকওয়াইজ। আমরা যদি রোটেশন করি, ক্লকওয়াইজ রোটেশন করছি, তাহলে আমরা শুরু করলাম x1 দিয়ে, ধরো তুমি y1 দিয়ে শুরু করতে পারো। তাহলে x1 ইন্টু, তারপরে কে পড়ে থাকছে 2 3, y2 মাইনাস y3 প্লাস, তারপরে বিন্দু কি আছে, সংখ্যা কে আছে 2, তাহলে x2 ইন্টু কে পড়ে থাকবে y3 মাইনাস y1, y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু কে পড়ে থাকবে y1 মাইনাস y2, y1 মাইনাস y2 এত বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু x1 y2 মাইনাস y3, x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এটা আমরা এটাও বলতে পারি হাফ ইন্টু, যদি আমরা y1 দিয়ে শুরু করতাম, y1 x2 মাইনাস x3 প্লাস y2 x3 মাইনাস x1 প্লাস y3 x1 মাইনাস x2 এত বর্গ একক। তাহলে যে কোনো একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি, হয় x দিয়ে শুরু করব, ভিতরে ওয়াইটা থাকবে, অথবা ওয়াই দিয়ে শুরু করবো, ভিতরে এক্সটা থাকবে। এইটা হচ্ছে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা, যেখানে আমাকে তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে। এবার দেখো তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? তিনটে বিন্দু কখন সমরেখ হবে? তিনটে বিন্দুর সমরেখের শর্ত, তিনটি বিন্দুর সমরেখ কোলিনিয়ার, সমরেখের শর্ত, সমরেখ কোলিনিয়ার, সমরেখ হওয়ার শর্তটা কি? তিনটে বিন্দু কখন সমরেখা হবে? যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়। তিনটে বিন্দু সমরেখ হবে তখনই যদি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হওয়া মানেটা কেমন? এই যে এইটা করলাম, ধরো প্রথমটা, এই তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এইটা সমান শূন্য, ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য। তাহলে যদি আমরা হাফটা তুলে দিই, তাহলে পড়ে থাকবে কি এইটা সমান শূন্য। তাই ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে তিনটে বিন্দু সমরেখ হবে, বা তিনটে বিন্দু যদি সমরেখ হয় ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে তিনটে বিন্দু তোমাকে যদি দেখাতে দেয় সমরেখ, একটা রেখার উপর অবস্থান করছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য দেখাবে। বা এইটা যদি আমরা দেখাতে পারি, তাহলে বলবো যে তিনটে বিন্দু একই রেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ সমরেখ। এই সমস্ত যেগুলো বললাম সেগুলো তোমাদের ক্লাসে তোমাদের ছিল, সেগুলো ছিল তোমাদের ক্লাসে ছিল, ক্লাস 11-এ তোমরা এগুলো দেখে এসেছো। ক্লাস 11 বলছি, ক্লাস 9-এ তোমাদের এই সম্পর্কে একটা ধারণা ছিল। আরেকটা দেখো, সেটা হচ্ছে
দুটো বিন্দু নিয়ে আমরা কি করেছি, একটা রেখা তৈরি করেছি। সেখানে বললাম আর বিন্দুতে পি আর কি বিন্দুদ্বয়ের সংযোগ রেখা অন্তর বিভক্ত হয়। এবার এই আর বিন্দুটা যদি পি আর কিউ এর মধ্যবিন্দু হয়, সেক্ষেত্রে আমরা আর বিন্দু স্থানাঙ্ক কত হবে, মধ্যবিন্দু। তাহলে এম আর এন এর মান দুটোই সমান, এম ও যা এন ও তাই। মধ্যবিন্দু মানে কি, দুটো সমান অংশে বিভক্ত করেছে। সেক্ষেত্রে হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তাহলে আর বিন্দুটা যদি আমার মধ্যবিন্দু হয়, পি আর কিউ বিন্দুদের সংযোগ রেখার মধ্যবিন্দু হয়, সেক্ষেত্রে আর বিন্দু স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এটা এইভাবে আমরা আর বিন্দু স্থানাঙ্ক বার করতে পারবো। কখন না, আরটা যখন পি আর কিউ বিন্দুদের সংযোগ রেখার মধ্যবিন্দু হবে, তখন এটা হচ্ছে তার স্থানাঙ্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার যে এই যে আমরা অক্ষটা করেছিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করেছিলাম। এখন এই অক্ষ দুটো যদি আমরা ট্রান্সলেশন করি, অর্থাৎ সমান্তরাল ভাবে এদের যদি অবস্থান পরিবর্তন করি, ধরো এক্স অক্ষটা আমার চলে গেল, এখানে চলে গেল ও এক্স ড্যাশ, ওয়াই অক্ষটা এখানে চলে এলো ও ওয়াই ড্যাশ। তাহলে এটা কি হচ্ছে, এইটার অবস্থানটা পরিবর্তন হলো, এক্স অ্যাক্সিসটা এখানে নিয়ে গেলাম, ওয়াই অ্যাক্সিসটা এখানে নিয়ে গেলাম। অ্যাক্সিসের যে পরিবর্তনটা হলো সেটা কিন্তু সমান্তরাল ভাবে হলো, এই ওটা পরিবর্তন হয়ে হলো ও ড্যাশ। তাহলে সেক্ষেত্রে এই যে পি বিন্দুটা এর সাপেক্ষে যেটা ছিল পি এক্স ওয়াই বিন্দু, এখানে আমার যে পরিবর্তনটা হলো, সেক্ষেত্রে আমরা এক্স সমান লিখবো এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই সমান হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস কে। এই পরিবর্তনটা হলো ট্রান্সফরমেশনের সাপেক্ষে বিন্দু দুটোর অবস্থানের পরিবর্তন। অর্থাৎ এই এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ প্লাস এইচ, এটা হচ্ছে পুরাতন অক্ষের সাপেক্ষে বিন্দুটার স্থানাঙ্ক। আর যদি নতুন অক্ষের সাপেক্ষে হয়, তাহলে এক্স ড্যাশ সমান এক্স মাইনাস এইচ, ওয়াই ড্যাশ সমান ওয়াই মাইনাস কে। এটা হচ্ছে পুরাতন থেকে, ওল্ড থেকে নিউ, ওল্ড অ্যাক্সিসের থেকে নিউ অ্যাক্সিসের সাপেক্ষে যে বিন্দুটা স্থানাঙ্ক, এটা হচ্ছে নিউ অ্যাক্সিসের সাপেক্ষে ওল্ড অ্যাক্সিসের পরিবর্তনটা। এইটা হচ্ছে তোমার ট্রান্সলেশন বলা হয়, এটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন অফ অ্যাক্সিসেস, এইটা হচ্ছে ট্রান্সলেশন অফ অ্যাক্সিসেস। তাহলে এইটা আমরা দেখলাম যে নতুন এবং পুরনো অক্ষের সাপেক্ষে আমাদের পরিবর্তন হতে পারে। এক্স সমান এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই সমান ওয়াই ড্যাশ প্লাস কে। এবার যেটা বলবো দেখো, সেটা হচ্ছে তোমার লোকাস। সঞ্চার পথ বলতে আমরা কি বুঝি? সঞ্চার পথ এটাকে বলছে লোকাস। তাহলে সঞ্চার পথ বলতে আমরা কি বুঝি? আমাদের দেখো, আমরা যখন বৃত্ত করেছি, বৃত্ত কাকে বলে এটা আমাদের জানা আছে। সেই বৃত্ত কাকে বলে সেই সংজ্ঞাটা যদি আমরা দেখি, মানে সঞ্চার পথটা বুঝতে গিয়ে আমরা যদি বৃত্তের ডেফিনেশনটা আমরা দেখি, তাহলে আমাদের কাছে সঞ্চার পথের ধারণাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সেই বৃত্তের ডেফিনেশন কি ছিল? বৃত্তের ডেফিনেশন ছিল যে কোনো সমতলে অবস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এটা একটা সমতল, এই সমতল অবস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু, ধরো এই বিন্দুটা হচ্ছে নির্দিষ্ট, সেই বিন্দুটার নাম দিলাম ধরো সি। এই বিন্দুটা ফিক্সড বিন্দু, ফিক্সড, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু ফিক্সড। তাহলে কোনো সমতল অবস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো একটা গতিশীল বিন্দু, এইখানে একটা বিন্দু দিলাম ধরো পি বিন্দু, এটা হচ্ছে গতিশীল বিন্দু, গতিশীল বিন্দু কোনো সমতল অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। কোন একটি গতিশীল বিন্দু, এটা নির্দিষ্ট বিন্দু, এটা গতিশীল বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কোনো একটা গতিশীল বিন্দু যদি এইভাবে গতিশীল হয় যে সব সময় এই যে পি বিন্দু এই অবস্থান, এখানে ধরো এলো পি ড্যাশ অবস্থানে এলো, এখানে এলো পি ডবল ড্যাশ অবস্থানে এলো, সেক্ষেত্রে দেখা গেছে সি থেকে পি এর দূরত্ব, সি থেকে পি ড্যাশ এর দূরত্ব, এই দূরত্বগুলো যদি সবসময় সমান রেখে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দু দূরত্বটা সবসময় সমান রেখে যদি এই বিন্দুটা গতিশীল হয়,
গতিশীল হয়ে যে রাস্তাটা তৈরি করবে, সেই রাস্তাটা, সেই পথটাকে বলা হচ্ছে, এই যে পথটা তৈরি করে এইটা হচ্ছে সঞ্চার পথ। তাহলে সমতল অবস্থিত কোন একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অপর একটি গতিশীল বিন্দু সবসময় সমান দূরত্ব বজায় রেখে যদি গতিশীল হয়ে যে রাস্তাটা বা যে বক্র পথটা তৈরি করে তাকে বলবো বৃত্ত। সেই যে পথটা তৈরি হলো সেই পথটা কি বলা হলো? সঞ্চার পথ। তাহলে সঞ্চার পথের ইন জেনারেল ডেফিনেশনটা কি? সঞ্চার পথের ডেফিনেশন বলতে বলবো যে কোনো সমতল অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কোনো একটি গতিশীল বিন্দু যদি নির্দিষ্ট কিছু শর্তের সাপেক্ষে গতিশীল হয়, যে শর্তগুলো কি করবে, যে শর্তগুলো গতিশীল বিন্দুটাকে একটা নির্দিষ্ট রাস্তা বা নির্দিষ্ট বক্ররেখা তৈরি করতে সাহায্য করবে, সেই গতিশীল বিন্দু যে পথটা তৈরি করবে, যে শর্তের সাপেক্ষে যে পথটা তৈরি করলো সেইটাই হচ্ছে গতিশীল বিন্দুটা সঞ্চার পথ। তা সঞ্চার পথের সমীকরণটা আরেকবার বলছি, দেখো সঞ্চার পথ বলতে আমরা কি বুঝি? কোন সমতল অবস্থিত কোন একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে যদি অপর একটি গতিশীল বিন্দু কিছু নির্দিষ্ট শর্তের সাপেক্ষে গতিশীল হয়, গতিশীল হয়ে যে বক্রপথটা বা যে পথটা তৈরি করবে, বক্র হতে পারে স্ট্রেটও হতে পারে, যে পথটা তৈরি করবে সেই পথ থেকে আমরা সঞ্চার পথ বলে থাকি। ঠিক আছে? তাহলে এই সঞ্চার পথ করতে গিয়ে আমাকে কি করতে হবে? কিছু শর্তের সাপেক্ষে আমাকে সেই রাস্তাটা বার করে দেখাতে হবে, যে রাস্তাটাকে আমরা সঞ্চার পথ বা লোকাস বলছি। ধরো আমরা লিখলাম x সমান 8 স্কোয়ার, y সমান 2at, এই দুটো সমীকরণ দিলাম। এই সমীকরণ দুটো কি করলো? এই সমীকরণ দুটো থেকে দেখো এখানে টিটা হচ্ছে প্যারামিটার, সেই টি প্যারামিটারের কাজটা কি? টি প্যারামিটার ধরো এটা টিটাও তাহলে একটা ভেরিয়েবল, টিটাও পরিবর্তনশীল, এক্সটাও পরিবর্তনশীল, ওয়াইটাও পরিবর্তনশীল। এখানে তাহলে তিনটে পরিবর্তনশীল সংখ্যা দিয়েছি ভেরিয়েবল। তাহলে তিনটে ভেরিয়েবল একটা দুটো সমীকরণের মধ্যে থাকতে পারে না, কারণ আমাকে দুটো সমীকরণ তিনটে ভেরিয়েবল। তাহলে যে প্যারামিটারটা দেবে, যে বাড়তি ভেরিয়েবলটা দেবে, সেই ভেরিয়েবলটাকে আমরা এলিমিনেট করবো, তাড়িয়ে দেবো। দেখো এখান থেকে যদি আমরা ওয়াই এর মান, টি এর মানটা বার করি তাহলে কত আসবে? ওয়াই বাই 2a। এখানে যদি আমরা বসিয়ে দিই x সমান a ইন্টু ওয়াই বাই 2a তার স্কোয়ার সমান a ইন্টু ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার, কেটে গিয়ে আসছে ওয়াই স্কোয়ার বাই 4a, অতএব ওয়াই স্কোয়ার সমান 4ax। এইটা হচ্ছে নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। এই সঞ্চার পথটা কিন্তু একটা বক্রকে নির্দেশ করে। সেই বক্রটার ছবিটা এরকম, এই যে সঞ্চার পথটা তৈরি করলাম সেটা একটা বক্রকে নির্দেশ করবে। এই পথটা হচ্ছে এরকম একটা পথ, এই পথটাকে নাম বলা হয় প্যারাবোলা বা অধিবৃত্ত। এই যে সঞ্চার পথটা পেলাম সেটা একটা এরকম একটা কার্ভ তৈরি করবে, এই কার্ভটাকে বলা হয় প্যারাবোলা অধিবৃত্ত। এই অধিবৃত্তটা তোমাদের সিলেবাসে আছে। তাহলে আজকে ক্লাসে আমরা কি করলাম না, স্থানাঙ্ক জ্যামিতি যেটা শুরু হচ্ছে আমাদের, সেখানে আমাদের যে পূর্বের যে নলেজটা আছে, পূর্বের যে জ্ঞানটা আছে, পূর্বের যে ধারণাটা আছে, সেইগুলো নিয়ে প্রথম চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তার প্রথম চ্যাপ্টারের যে সূত্রগুলোর সাহায্যে আমরা প্রবলেমগুলো সমাধান করতে পারবো সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। পরের ক্লাসে এই সূত্রের ওরিয়েন্টেড যে সমস্ত প্রবলেম আছে সেই প্রবলেম নিয়েও আমরা আজকে পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত থাক।